হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের 7টার অর্থাৎ 7 PM এর আমাদের স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমি এখানে ইউপি টেট লিখে রাখছি। আপার প্রাইমারি টেট যেই পরীক্ষাটা তোমাদের মার্চ 2026 হতে চলেছে। অর্থাৎ অনেকে জিজ্ঞাসা করছো নোটিফিকেশন কবে আসবে। দেখো, খুব সম্ভবত নোটিফিকেশন ডিসেম্বরের শেষে বা জানুয়ারিতে আসতে পারে, কারণ 9, 10, 11, 12-এর যে পরীক্ষাগুলো হয়ে গেল 9 to 12, সেটার ফর্ম ফিল আপ হলো, এক্সাম হয়ে গেল, রেজাল্ট হয়ে গেল। এখন গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু ফর্ম ফিল আপ চলছে, যেটা আগামী 12 তারিখ পর্যন্ত 12 ডিসেম্বর পর্যন্ত হতে চলেছে। আচ্ছা, তার পাশাপাশি স্পেশাল এডুকেশন টিচারেরও কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেল। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু হয়েছে, ঠিক আছে। অর্থাৎ বাকি থাকছে এখন শুধুমাত্র আপার প্রাইমারি আর লাইব্রেরিয়ান, ঠিক আছে। আপার প্রাইমারি লাইব্রেরিয়ানটা বাকি আছে, কারণ গেজেট অনুযায়ী এই প্রত্যেকটা পোস্টারের উল্লেখ সেখানে ছিল। তো সেই কারণে এখন আমাদের যেহেতু আর তার মধ্যে এসএসসি নিজেও কোর্টে গিয়ে বলেছে মার্চে এই পরীক্ষাটা হবে, সেই কারণে তোমাদের হাতে কিন্তু আর খুব বেশি 3 মাস সময় রয়েছে। এই ডিসেম্বর যেটুকু সময় আছে জানুয়ারি ফেব্রুয়ারিটা গোটাটা তোমরা কিন্তু সময়টা পাবে। তো যারা যারা প্রিপারেশন নিতে থাকো, কারণ মার্চে কিন্তু পরীক্ষা হচ্ছেই। আমরা এর আগে যে ক্লাসেসগুলো করেছিলাম 46 পর্যন্ত, আজকে আমাদের ক্লাস নাম্বার 47, তোমরা প্রত্যেকেই দেখেছো থাম্বনেলে। আজকে আমরা কিন্তু এখান থেকে মিক্সড মক টেস্ট করবো, অর্থাৎ মিক্সড সিডিবির ক্লাসেস হবে। এছাড়া তোমাদের যেটা হচ্ছে এসএসটি আর তোমাদের যেটা সায়েন্স অ্যান্ড ম্যাথস রয়েছে S+M, এই ক্লাসেসগুলো আমাদের কিন্তু খুব শীঘ্রই শিডিউল হয়ে গেছে, তোমাদেরকে টেলিগ্রামে জানিয়ে দেবো। আমাদের টেলিগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা সেখানে জয়েন করবে। সমস্ত আপডেট ইনফরমেশন তোমরা সেখানে কিন্তু পেতে থাকবে কন্টিনিউয়াসলি। এবারে আসি প্রথম প্রশ্নে। বলেছে কোনো মেধাবী ছাত্র মাসুল পরিশোধ না করলে, এখানে মাসুল বলতে ফিস বলতে পারো, বা কোনো কিছুর ফিস হতে পারে, সেটা পরিশোধ না করলে বিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে আপনি কি করবেন। এটা স্কুল ম্যানেজমেন্ট যে পার্টটা রয়েছে আমাদের, সেটা বিএডেও তোমরা শিখেছো, ডিএলএডও শিখেছো। স্কুল ম্যানেজমেন্টের যে পার্টটা, সেখান থেকে তুমি স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, তুমি কি করবে, একটা নির্দিষ্ট সময়ের মাসুল রেহাই দিয়ে দেবে, মানে তাকে ছাড় দেবে, যেহেতু সে মেধাবী ছাত্র। শ্রেণীর শিক্ষার্থীদের অর্থ নিয়ে সাহায্য করতে বলবে বাকি যারা রয়েছে তাদের চাঁদা তুলে তোমাকে দিক, তুমি তারপরে সেটা জমা করো। শিক্ষার্থীকে সাহায্যের জন্য শিক্ষকের অর্থ সংগ্রহ করতে বলবো, নাকি শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় বসার অনুমোদন দেব না। সঠিক উত্তর এখানে কি হবে, লজিক্যালটা ভাবতে হবে, কারণ পেডাগজি মানেই সবসময় মনে করতে হবে যেটা সবচেয়ে লজিক্যাল সেটাকে কিন্তু করতে হবে। সো অপশন নাম্বার এ আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। একটি নির্দিষ্ট সময়ের মাসুল রেহাই দেব বা তাকে একটু ছাড় দেব। পরের নম্বরে আসি, পিয়াজে। এই পিয়াজে কিন্তু আমাদের পেডাগজিতে আছেই, পিয়াজে, ভাইগটস্কি, কোহলবার্গ। এখান থেকে প্রশ্ন আসবে না এমন কোনো প্রশ্নপত্র টেটের কিন্তু হয়নি, অর্থাৎ আসবেই। তো সেটাকে ভালো করে একদম ছোটস্থ করে নিতে হবে। তো পিয়াজের মতে আহরণ বলতে এখানে যেটা অ্যাসিমিলেশন বলেছে, বা বলতে পারি যে জ্ঞান লাভের প্রক্রিয়ার প্রত্যেক শিশু কয়টা স্তর অতিক্রম করে। দেখো, পিয়াজে কোন তত্ত্ব দিয়েছেন, প্রজ্ঞামূলক জ্ঞান তত্ত্ব। ঠিক, এটা আমরা জানি, প্রজ্ঞামূলক জ্ঞান তত্ত্ব, বা যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, তাই তো। তাহলে এই কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি বা প্রজ্ঞামূলক জ্ঞান তত্ত্ব তিনি কটা ইয়ের কথা বলেছেন, কটা স্তরের কথা বলেছেন, আমরা এক এক করে নিতে পারি। 1 নম্বরে কি আছে, সেন্সরি মোটর স্টেজ। দেখো, একরকম ভাবে রিভিশনও কিন্তু আমরা করে নিচ্ছি, ঠিক আছে। তারপরে কি আছে, প্রি অপারেশনাল স্টেজ। তারপরে আমাদের কি আছে, কংক্রিট অপারেশনাল স্টেজ। তারপরে আমাদের কি আছে, 4 নম্বরটা কি আছে, ফর্মাল অপারেশনাল স্টেজ। ঠিক আছে, তাহলে কটা হলো, 4টা। তাহলে কোথায় আছে অপশন নাম্বার বি। আচ্ছা, এখানে বয়সের যে যে গণ্ডিগুলো দেওয়া হয়েছে বা তিনি উল্লেখ করেছেন, এখানে 0 থেকে 2 বছর বয়স। এবার শূন্য বয়স মানে কি, শূন্য বয়স মানে তোমার জন্ম হয়েছে, জন্ম থেকে 1 বছর জন্মদিন পালন করা পর্যন্ত তোমার যে বয়সটা, সেটাকে শূন্য বয়স ধরা হয়। কারণ তুমি 12 মাস তোমার জীবন অতিক্রান্ত করার পরে তোমার বয়সটা 1 হয়। তো সেই কারণে সেই বাকি 12 মাসের আগের অংশটুকু হচ্ছে শূন্য বয়স। 0 থেকে 2। প্রি অপারেশনাল কত, 2 থেকে 7। কংক্রিট অপারেশনাল কত, 7 থেকে 11। আর তারপরে ফর্মাল অপারেশনটা কত, 11+। ঠিক আছে, তো এটা হচ্ছে 4টা স্তর কার, পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি বা প্রজ্ঞামূলক জ্ঞান তত্ত্বের। এরপরে কি আসবো,
বিমূর্ত চিন্তার দৃষ্টান্তমূলক বৈশিষ্ট্য কি? বিমূর্ত চিন্তা, বিমূর্ত চিন্তাটা কি জিনিস? বিমূর্ত চিন্তাটা কি জিনিস? দেখো আমি বরাবর একটা উদাহরণ দিয়ে থাকি। মনে করো এ এবং বি, এরা দুজন হচ্ছে দুজনের বন্ধু, তাই তো? এরা দুজন দুজনের বন্ধু, তার মানে এদের মধ্যে কি রয়েছে? একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের নাম কি? বন্ধুত্বের সম্পর্ক, তাই না? ফ্রেন্ডশিপ রয়েছে তাদের মধ্যে। এইবার আমরা যারা বাইরের মানুষ, আমরা যারা থার্ড পার্সন, আমরা এ কে চিনি, বি কে চিনি। এর একটা বাহ্যিক রূপ আছে, বি এরও একটা বাহ্যিক রূপ আছে। এই বাহ্যিক রূপকে বলা হচ্ছে মূর্ত। এই বাহ্যিক যে আমি রূপের কথা বলছি সেটাকে বলা হয়েছে মূর্ত। মূর্ত মানে কি? যেটার একটা মূর্তি আছে বা যেটার একটা বাহ্যিক রূপ আছে। আর বিমূর্ত কি? বিমূর্তটা কি জিনিস? বিমূর্ত মানে যে যার বাহ্যিক কোনো রূপ নেই। ওকে, তাহলে এই যে এদের মধ্যে ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব, এটা কি দেখা যায়? এটা শুধুমাত্র এ ফিল করে আর বি ফিল করে, এ বি এর প্রতি ফিল করে, বি এর প্রতি ফিল করে যে হ্যাঁ আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ আছে বা বন্ধুত্ব আছে। যেমন ভালোবাসার সম্পর্ক, যেমন শত্রুতার সম্পর্ক, এগুলো কিন্তু দেখা যাবে না, এগুলো হচ্ছে ফিল করতে হবে। তাহলে এই যে ফিল করা গেল, যেটা দেখা গেল না, যেটা, সেটাকে বলি আমরা কি বলি? বিমূর্ত। তো এই বিমূর্ত চিন্তার দৃষ্টান্তমূলক বৈশিষ্ট্য কি? সেটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ, অপশন নাম্বার বি, যেটা 11+, অর্থাৎ যেখানে এই বয়স থেকেই মানুষের মধ্যে, বাচ্চাদের মধ্যে একটা বিমূর্ত চিন্তা করার ক্যাপাসিটি আস্তে আস্তে তৈরি হতে থাকে ব্রেনের মধ্যে। পরের নম্বরে আসি। নিচের যে শিক্ষণ প্রক্রিয়া মানে কি? যেটাকে আমরা বলবো টিচিং প্রসেস। শিক্ষণ যেহেতু, টিচিং প্রসেস, ঠিক আছে? নিচের কে শিক্ষণ প্রক্রিয়ায় বিভিন্ন বা নির্দিষ্ট মধ্যস্থতাকারীর বিষয়ে বলেছেন? মধ্যস্থতাকারী খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। এটা এটা ইংরেজি, তোমরা পাশে ইংলিশ মিনিংটা পেয়েও যাবে কোয়েশ্চেনে। এটাকে আমরা বলেছি ফ্যাসিলিটেটর। ফ্যাসিলিটেটর বা মধ্যস্থতাকারী। ফ্যাসিলিটেটর কি? ফ্যাসিলিটেটর ওয়ান হু হেল্পস আ গ্রুপ টু অ্যাচিভ আ গোল। যিনি কি করবেন? হেল্প করবেন। হেল্পস আ গ্রুপ টু অ্যাচিভ এ গোল। তোমরা যারা যারা ক্লাসেসগুলো করেছো তোমরা প্রত্যেকে জানো না যে আমরা যখন স্ক্যাফোল্ডিংটা করেছিলাম, স্ক্যাফোল্ডিং বা যেটাকে আমরা কি বলছি? মাচান নির্মাণ। আমরা যখন জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টটা পড়েছিলাম, জিপিডি বা জেডপিডি, সেখানে কি বলেছিলাম? যে একটা বাচ্চাটা এই এ বিন্দুতে আছে, মানে এখানে তার বিকাশের স্তর এটা, ঠিক আছে? এইবার এখান থেকে বিতে যাওয়ার পসিবিলিটি তার মধ্যে রয়েছে, কিন্তু সে যেতে পারছে না। তাকে এই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত হেল্প দরকার বা যে সমস্ত বলা যেতে পারে পুশ দরকার, সেগুলো কে করবে? এই ফ্যাসিলিটেটর করবে। এবং সেই বাচ্চাটার বিকাশের স্তরটা এখান থেকে উঠে এখানে যাবে, অগ্রগতি ঘটছে, তাই না? অগ্রগতি ঘটছে, ঠিক আছে? তাহলে এই থিওরিটা কে দিয়েছেন? এই থিওরিটা দিয়েছেন আমাদের ভাইগটস্কি, লে ভাইগটস্কি, ঠিক আছে? অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। অ্যালবার্ট বান্দুরার সামাজিক শিক্ষণ মতবাদ। অ্যালবার্ট বান্দুরার সামাজিক শিক্ষণ মতবাদ বা যেটাকে আমরা বলতে পারি যে সোশ্যাল লার্নিং থিওরি। সোশ্যাল লার্নিং থিওরি, অ্যালবার্ট বান্দুরা, তাই না? সোশ্যাল লার্নিং থিওরি বা অ্যালবার্ট বান্দুরার সামাজিক শিক্ষণ মতবাদ অনুসারে একজন শিশু শেখে। কিভাবে শেখে? দেখো তার না পর্যায়গুলো রয়েছে। অ্যালবার্ট বান্দুরা যে সোশ্যাল লার্নিং থিওরিটা দিয়েছেন সেটার কিছু পর্যায় রয়েছে। তার মধ্যে 1 নম্বরে রয়েছে পর্যবেক্ষণ। মানে একটা শিশু কোনো কিছু শেখার আগে সেটাকে কি করবে? ভালো করে পর্যবেক্ষণ করবে। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত হচ্ছে অনুকরণ, মানে যেটাকে আমরা ইমিটেশন বলি, নকল করবে। তৃতীয়ত কি রয়েছে? তৃতীয়ত হচ্ছে সামাজিক শক্তি বৃদ্ধি। তারপর সে সেটাকে ইউজ করবে, তারপর সে সেটাকে ব্যবহার করবে, ঠিক আছে? এবার দেখো অ্যালবার্ট বান্দুরার সামাজিক শিক্ষণ এই মতবাদ অনুসারে একজন শিশু কিভাবে শিখবে, এটাকে আমরা একটু দেখে নিই। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অভিভাবক, গুরুজন, সমবয়স্কদের পর্যবেক্ষণ। সমবয়স্ক মানে হচ্ছে পিয়ার, পিয়ার গ্রুপ পিপল। আচ্ছা, অ্যালবার্ট বান্দুরা একটা পরীক্ষা করেছিলেন যেটাকে বলা হয় যে বোবো ডল এক্সপেরিমেন্ট। আমি এখানে উল্লেখটা করে দিচ্ছি কারণ এগুলো এক্সামে কখনো কখনো চলে আসতে পারে, মানে এগুলো খুব এক্সেপশনাল কোয়েশ্চেন, আসে না বাট বলা তো যেতে পারে, যে মানে বলা যায় না যে আসতেই পারে। এক্সপেরিমেন্ট, ঠিক আছে? এই বোবোডাল এক্সপেরিমেন্টটা কি? তিনি কি করলেন? একদল শিশুকে এইদিকে রাখলেন, এখানে একদল শিশুকে রাখলেন, আর এখানে একদল শিশুকে রাখলেন, ঠিক আছে? এইবার
এবার এই দুই দল শিশুকে কি করলেন, একটা করে পুতুল দিলেন, দুজনকেই পুতুল দিয়েছেন দুই দলকেই। এবার পুতুল দেওয়ার পরে কি হলো, এই প্রথম দলকে দেখানো হলো যে বড়রা, যে এই মানুষগুলো অভিভাবক, গুরুজন, সমবয়স্ককে আমি পরে দেখছি, অভিভাবক এবং গুরুজনকে কি করলাম, এইখানে নিয়ে আসা হলো, নিয়ে এসে দেখানো হলো এই পুতুলটাকে তারা কি করছে, আদর করছে। আবার এই সমবয়স্করাই এই গ্রুপের কাছে গেল, গিয়ে দেখা গেল কি ওরা পুতুলটাকে আঘাত করছে, মানে অভিভাবকরাই ওই বাচ্চাগুলোর সামনে, একদল বাচ্চার সামনে পুতুলটাকে আদর করছে, আর ওই অভিভাবকরাই আরেক দল বাচ্চার সামনে পুতুলটাকে আঘাত করছে। এবার অ্যাজ আ রেজাল্ট কি দেখা গেল, কিছুদিন পরে এই বাচ্চাগুলো পুতুলটাকে আদরই করছে, কিন্তু এই বাচ্চাগুলো পুতুলটাকে কি করছে, আঘাত করছে বেশি। কারণ ওরা কি করলো, প্রথমে পর্যবেক্ষণ করলো ওই সিনিয়ররা কি করছে সেটা, তারপরে ওটা দেখে নকল করলো, তারপরে সেটাকে সামাজিকভাবে ব্যবহার করলো, মানে তারপরে সেটাকে তারা নিজেদের ইউজে নিয়ে আসলো। বুঝতে পারছো তো বিষয়টা, কিভাবে অ্যালবার্ট বান্দরা কিভাবে এটাকে কাজ করেছেন। তো এটা হচ্ছে বোবো ডল এক্সপেরিমেন্ট, যেটা অ্যালবার্ট বান্দরা সোশ্যাল লার্নিং থিওরির পরিপ্রেক্ষিতে তিনি দিয়েছিলেন। নেক্সটে চলে আসি, শৈশব থেকে প্রাপ্তবয়স্ক, চাইল্ডহুড থেকে যাকে আমরা বলি ম্যাচিওর এজটা, অ্যাডাল্টহুড। তো পরিবর্তিত সময়কালকে কি বলে, প্রাক যৌবন, কৈশোর, যুবাবস্থা, এটা এখানে আছে শৈশব, এখানে ড্যাশ, এখানে আছে প্রাপ্তবয়স্ক। তাহলে এখানে কে বসবে, নিশ্চয়ই কৈশোররা বসবে, মানে কিশোর, তাই তো, মানে কিশোর বয়সী বাচ্চারা, কিশোর বয়সী ছেলে মেয়েরা, যাকে আমরা বেসিক্যালি কি বলি, টিনেজার, টিনেজার বলি তো, মানে 13 to 19, অর্থাৎ যেগুলোর পিছনে টিন আছে, 13, 14, 15 এরকম। এরপর আসো, স্বাভাবিকভাবে বিকাশ ড্যাশ পর্যন্ত এগিয়ে যায়, বিকাশ মানে ডেভেলপমেন্ট, স্বাভাবিকভাবে এই ডেভেলপমেন্ট বা বিকাশ কিসের দিকে এগিয়ে যায়, সাধারণ থেকে নির্দিষ্ট। এখানে সাধারণ এবং নির্দিষ্টের না দুটো টার্ম আছে, একটা সাধারণ, একটা নির্দিষ্ট। সাধারণ মানে হচ্ছে জেনারেল, নির্দিষ্ট মানে হচ্ছে স্পেসিফিক। ওকে, আচ্ছা, পরে বলছে নির্দিষ্ট থেকে সাধারণ, জটিল থেকে সরল, ওপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটাকে নিয়ে নিই, সঠিক উত্তর হচ্ছে সাধারণ থেকে নির্দিষ্ট, মানে জেনারেল টু স্পেসিফিক। তো এই জেনারেল টু স্পেসিফিককে আমরা বেসিক্যালি কি বলে থাকি, মানে যেটা যেটা জেনারেল থেকে স্পেসিফিক যায় সেটাকে আমরা কি বলি, কোন পদ্ধতি বলে থাকি, জেনারেল থেকে স্পেসিফিক যেটা, সেটাকে আমরা বলি ডিডাকটিভ বা অবরোহী। মানে স্কুলে গণিত শেখানো হয়, কিভাবে গণিত শেখানো, প্রথমে আমরা গণিত শেখার ক্ষেত্রে কি করি, প্রথমে সূত্র আবিষ্কার করি, ঠিক আছে, প্রথমে সূত্র আবিষ্কার করি, তারপরে সূত্র আমরা আলোচনা করি, তারপরে সেটাকে আমরা কি করি, তারপরে সেটাকে আমরা উদাহরণের মাধ্যমে নিয়ে যাই। আচ্ছা, কিন্তু যখন আমরা ব্যাকরণ ব্যবহার করি, ব্যাকরণের ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে একটা উদাহরণ বলি, যেমন আমরা বলি যে করিয়া কইরা করে, ঠিক আছে, করিয়া কইরা করে, বা বাক্স থেকে বাস্ক, প্রথমে আমরা উদাহরণটা বললাম, ঠিক আছে, রিক্সাকে রিস্কা বলছে অনেকেই, এটা কি হচ্ছে, প্রথমে আমরা উদাহরণটার সঙ্গে পরিচয় করালাম, তারপরে বললাম এটা হচ্ছে বর্ণ বিপর্যয় হচ্ছে। আবার করিয়া কইরা করে, এটা কি হচ্ছে, অপিনিহিতি হচ্ছে। তো আমরা প্রথমে উদাহরণটা দিলাম, তারপরে আমরা সূত্রে গেলাম, কিন্তু গণিতের ক্ষেত্রে আমরা তা করি কি, গণিতের ক্ষেত্রে আমরা প্রথমে কি করি, সূত্রটা বলে দিই, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি প্রথমে সূত্র বললাম, তারপরে আমি গণিতের একটা উদাহরণ দিয়ে সেই সূত্রটাকে অ্যাপ্লাই করছি ওখানে। তো সেই কারণে ওটা ডিডাকটিভে গণিত হয়, আর যেটা ইন্ডাকটিভ বা যেটাকে আমরা আরোহী পদ্ধতি বলে থাকি, সেটার মাধ্যমে ব্যাকরণ হয়। এই প্রশ্নটা একবার এসেছিল, ঠিক আছে, তো এটা কিন্তু ভালো করে দেখে নেবে, তাহলে এটা হচ্ছে স্পেসিফিক টু জেনারেল, বোঝা গেছে। চলো নেক্সটে আসি, বিকাশ হলো ড্যাশ প্রক্রিয়া, অবিরত শৃঙ্খলাবদ্ধ প্রক্রিয়া, বিশৃঙ্খল প্রক্রিয়া, অবিরত কিন্তু অব্যবস্থিত। আজকে একটা বাচ্চার বয়স 5 বছর, এরপরে তার বয়স হয়ে গেল 10 বছর, তার এই যে তার মাঝখানে যে একটা টাইম পিরিয়ড গেল, তার এখানে তার বিকাশটা কেমন হবে, 5 বছরে সে যেটুকু শিখেছিল 6 বছরে গিয়ে আরেকটু শিখবে, 7-এ গিয়ে আরেকটু শিখবে, 8-এ গিয়ে আরেকটু শিখবে, 9-এ গিয়ে আরেকটু শিখবে, তারপর 10-এ গিয়ে শিখবে। তার মানে কি, একটা কন্টিনিউয়াস প্রসেস, তাই না, কন্টিনিউয়াস প্রসেস। তো তাহলে কন্টিনিউয়াস মানে কি, অবিরত। আর আজকে আমার ক্লাস 5-এ বাচ্চাটাকে আমি কি শেখালাম, 5-এ আমি বাচ্চাটাকে টেন্স শিখিয়েছি, 6-এ গিয়ে আমি তাকে ভয়েস চেঞ্জ শিখালাম, 7-এ গিয়ে তাকে ন্যারেশন শিখালাম, 8-এ গিয়ে তাকে ক্লজ শিখালাম, 9-এ গিয়ে তাকে আমি ট্রান্সফরমেশন শিখালাম। মানে কি, একটা শৃঙ্খলাবদ্ধভাবে কিন্তু এটা এগিয়ে চলেছে। তাহলে একটা কন্টিনিউয়াস আর শৃঙ্খলাবদ্ধ, অবিরত এবং শৃঙ্খলাবদ্ধ পদ্ধতি, অপশন নাম্বার এ হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার।
এরপরে আসি নম্বর 9, একটা শিশু প্রথমে ড্যাশের মধ্যে সমন্বয় স্থাপন করে। এখানে সমন্বয়টাকে তোমরা অন্য রকমের শব্দ পাবে কোথাও কোথাও, মিথস্ক্রিয়া। একটা কথা বলতে পারি রিলেশন বা কো রিলেশন, ঠিক আছে, স্থাপন করে কিসের সাথে? মাথা এবং ঘাড়, পা ও পায়ের আঙুল, হাত ও হাতের আঙুল, ওপরের একটিও নয়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মাথা ও ঘাড়। ঠিক আছে, এই যে পা, পায়ের আঙ্গুল, পা কিন্তু ফাইন মোটর স্কিল নয়, কিন্তু পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল, এগুলো হচ্ছে ফাইন মোটর স্কিল। এগুলো নিয়ে কোশ্চেন যখন আসবে আমরা ডিসকাস করব, ঠিক আছে, ডিসকাস করতে থাকবো। প্রত্যেকদিন সন্ধ্যা 7টা থেকে তোমরা এই ক্লাসটা কিন্তু পেয়ে যাবে একদম পরীক্ষা পর্যন্ত। ওকে, মিস করবে না কেউ। ডেইলি প্র্যাকটিস করতে থাকো, ক্লাসেসগুলো অ্যাটেন্ড করো, তাহলে দেখবে একদম কনসেপ্টটা ক্লিয়ারও যেমন হয়ে যাচ্ছে, পরীক্ষার সময় কথাগুলো কানে বাজবে। ঠিক আছে, পেডাগজির অ্যান্সার করতে অনেক সুবিধা হবে। যারা পূর্বে বিভিন্ন পরীক্ষা, টেট পরীক্ষা পাশ করেছে তাদের কাছ থেকে তোমরা দেখতে পাবে এখানে হিসাবগুলো। কেন্দ্র থেকে আরম্ভ হয়ে শেষ সীমা পর্যন্ত চলন শক্তির বিকাশকে কি বলে? আচ্ছা, মানে এখানে কেন্দ্র থেকে শুরু করে চারিদিকে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে। আরেকটা হয়েছে হেড টু টো হয়, হেড থেকে টো মানে মাথা থেকে পা পর্যন্ত একদিকে প্রবাহিত হয়। এইটার একটা নাম আছে, এইটার একটা নাম আছে, কি বলে? তো এখানে সঠিক উত্তরটা নিয়ে নিই, কেন্দ্র থেকে আরম্ভ করে সেটা হচ্ছে প্রক্সিমা ডিস্টাল, আর এই যেটা আছে এটাকে বলা হচ্ছে সেফালোকৌডাল। তোমরা যারা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স নিয়ে ডিসকাস করো বা তোমাদের মধ্যে থেকে যাদের মধ্যে সেই সচেতনতা আছে যে আমরা যে এর আগে যে যখন করেছিলাম তোমরা থেকেছো বা দেখেছো, সেখানে কিন্তু সেফালোকৌডাল প্রক্সিমা ডিস্টাল থেকে প্রশ্ন আসে, ঘুরে ঘুরে আসে, বারংবার আসে। তো এটা একবার আজকে মাথায় ছাপিয়ে নাও, যেটা মাথা থেকে পা পর্যন্ত বিকাশ একমুখী উপর থেকে নিচ অব্দি সেটা সেফালোকৌডাল, আর প্রক্সিমা ডিস্টালকে যেটা কেন্দ্র থেকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, এমন না যে এই প্রশ্নটা আজকে শেষ, এটা এরকম প্রশ্ন আবার আসতে থাকবে, কন্টিনিউয়াসলি আসতে থাকবে, তোমাদেরকে ভুলতেই দেবো না আমরা। মানুষ মৌলিক বৈশিষ্ট্যগুলি, মৌলিক মানে কি? যেগুলো হচ্ছে অনন্য, যেগুলো মানে রিপিটেড না, যেগুলো ইমিটেট করে শেখা হয়নি, যেগুলো মৌলিক, যেগুলো একদম নতুন, এই মৌলিক বৈশিষ্ট্যগুলি কোথা থেকে আহরণ করে? যেমন দেখতে কেমন, দেখতে কেমন, উচ্চতা কেমন, ঠিক আছে, বর্ণ কেমন, মানে বর্ণ বলতে তার গায়ের রং কেমন, তার কণ্ঠস্বর কেমন, এগুলো সে কোথা থেকে পাবে? এগুলো হচ্ছে মৌলিক। এগুলো কেন মৌলিক বলছি? তোমার ক্লাসে 30 জন বাচ্চা আছে, 30টা বাচ্চা দেখতে কেমন আলাদা, উচ্চতা এক হতে পারে বাট বর্ণ আলাদা, কণ্ঠস্বর আলাদা, তাহলে এগুলো হচ্ছে মৌলিক। ওকে, তাহলে মৌলিকটা সে কোথা থেকে শিখবে? অবশ্যই বংশগতি থেকে। আমরা ফট করে দেখলাম বংশগতি পরিবেশ একসাথে আসে উত্তর করতে শুরু করলাম, তা নয়। কারণ আমরা পরিবেশ থেকে কি শিখবো? পরিবেশ থেকে আমার পাড়াতে যারা যারা আমরা আছি, আমরা সবাই একই নিয়মে শিখতে পাচ্ছি, যেখানে প্রতি বছর একটা অনুষ্ঠান হয় এবং এই অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করি, কি কি হয়, এই জ্ঞানটা আমাদের সবার সমানভাবে হচ্ছে। বাট আমার কণ্ঠস্বর কেমন আর আমার পাশের বাড়ির ছেলেটার বা মেয়েটার কণ্ঠস্বর কেমন এক হবে কি? হবে না তো। এগুলো হচ্ছে মৌলিক বিষয়, বুঝতে পেরেছো? পরের নাম্বার আসি, নৈতিক বিকাশ ও মূল্যবোধ কোন সময় তৈরি হয়? এই যে নৈতিক বিকাশ মানে যেটাকে আমরা বলি মোরাল ডেভেলপমেন্ট, বলো তো মোরাল ডেভেলপমেন্ট থিওরির প্রবক্তাকে? মোরাল ডেভেলপমেন্ট থিওরি, হ্যাঁ এক্স্যাক্টলি, কে? লরেন্স কোহলবার্গ, তাই না? লরেন্স কোহলবার্গ। তো এই নৈতিক বিকাশ এবং মূল্যবোধ কোন সময় তৈরি হয়? শৈশব, বাল্যকাল, কৈশোরের প্রথম অবস্থা থেকে কৈশোরকালে। সঠিক উত্তর কৈশোরকালে, মানে টিনেজে। কৈশোর মানে টিনে, যেটা তোমরা ধরে রাখো। এরপরে আসি, প্লেসবোর একটি উদাহরণ হলো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। এবং এখান থেকে বেশিরভাগ কোয়েশ্চেন কিন্তু আমরা পিওয়াইকিউ নিয়েছি, বিভিন্ন রাজ্যের যে টেট এক্সামগুলো হয় সেই টেট এক্সামগুলো থেকে কিন্তু আমরা প্রশ্ন তুলেছি। তো এই প্লেসবোর একটি উদাহরণ কি? এবং চেষ্টা করেছি তোমাদের সাথে যত নতুন তথ্য, নতুন প্রশ্ন ডিসকাস করা যায়। প্লেসবো, আগে ইংলিশের টার্মটা কিভাবে লিখতে হবে সেটা দেখে নাও। প্লেস, সিইবিও, ঠিক আছে, প্লেসবো। প্লেসবো, প্লেসবো হচ্ছে একটা ল্যাটিন শব্দ, একটা ল্যাটিন শব্দ যার অর্থ কি? আই উইল প্লিজ। আই উইল প্লিজ মানে আমি বাংলাতে কি করে বলছি? আমি খুশি করব, আমি খুশি করব। আচ্ছা, ধরে নাও আমার 3 দিন ধরে কঠিন অসুখ হয়েছে, খুবই জ্বর হয়েছে, আমি বাড়িতে
আমার বাবা আমাকে ওই বাড়ির যে মানে ফার্স্ট এড বক্স আছে সেখান থেকে আমাকে ওষুধ বের করে দিচ্ছেন, আমি খেয়েছি, আমি প্যারাসিটামল খেয়েছি বা আমি ক্যালপল খেয়েছি, বাট আমার জ্বর কমছে না। বাবা আমাকে কি করলেন, ডক্টরের কাছে নিয়ে গেলেন, ডক্টর আমাকে দেখলেন, আমার আমার নার্ভ চেক করলেন, আমার আমার জিভা দেখলেন, আমার সব কিছু চোখ টেনে দেখলেন, সব কিছু দেখলেন, এবং তারপরে ডক্টরের ওষুধটা নিয়ে এসে আমি একটা ডোজ খেতেই আমি অনেকটাই সুস্থতা অনুভব করছি এবং আহ, আমি অনেকটাই ফ্রি হয়ে মনে করছি, ফ্রি। এবার আমি পরে দেখলাম যে ডক্টর যে ওষুধটা দিয়েছেন সেই সেম ওষুধটা আমার বাবাও দিয়েছিল আমাকে। তাহলে কি পার্থক্যটা কি হলো এখানে? কোন বিষয়টা, কোন জাদু বলে আমি সুস্থতা অনুভব করলাম? ওই যে ডক্টরের প্রেজেন্স, আমার মাইন্ডে আমি নিজেকে বলতে লাগলাম, বা আমার আমার যে অবচেতন মন আছে আমাকে বলতে লাগলো যে ডাক্তারের কাছে এসেছি, এবার আমি সুস্থ হয়েই যাব। এই যে তার মানে কি, মনে মনে কি করা, মনে মনে নিজেকে বলা, আমি যে মন থেকে নিজেকে বলছি যে হ্যাঁ আমি সুস্থ এবার হয়ে যাব, তা ওইটাই আমার শরীরের মধ্যে একটা আলাদা উদ্যম তৈরি করছে, সুস্থ হওয়ার একটা আলাদা বাসনা তৈরি করছে। এইটাকেই বলে প্লেসবো। চিকিৎসা ক্ষেত্রে এটা কিন্তু ইউজ করা হয়। যে কোনো অপারেশনের আগে দেখবে কাউন্সেলিং করা হয়, সেই রোগীকে কি বলা হয় যে এটা কোনো ব্যাপার না, মাইনর একটা অপারেশন। প্রথম ইঞ্জেকশনের কথা ভাবো তো তোমরা, যখন তোমাদের জ্ঞান রয়েছে, জ্ঞানত অবস্থা প্রথম ইঞ্জেকশন কি, তোমাকে প্রত্যেকেই বলেছে যে তুমি প্রথমে যে ইঞ্জেকশন দিবে, ভয়ের পাচ্ছ তুমি, এত বড় সুই আমার হাতে ঢুকে যাবে, কিন্তু তোমাকে প্রত্যেকে বলছে কি যে একদম ভয় নাই, পিঁপড়া যেমন কামড়ালে যেমন লাগে তেমন লাগবে, তুই টেরই পাবি না, তুই এদিকে তাকিয়ে থাক, বুঝতেই পারবি না কখন দিয়ে দেবে। ঠিকই তো তাই, যখন দিল তখন হালকা একটু একটু লাগলো, বুঝতে পারলাম, কিন্তু আমি যদি ইঞ্জেকশন তাকিয়ে থাকতাম তাহলে ভয় লাগতো। এইটা হচ্ছে, এইটাকে বলে প্লেসবো, অর্থাৎ আই উইল প্লিজ, আমি খুশি করব, অর্থাৎ আমাকে ভয় কমানোর জন্য এবং আমার মনের শক্তিকে বাড়ানোর জন্য এটা করানো হয়। তো প্লেসবোর একটা উদাহরণ এখানে কি হতে পারে, প্লেসবোর একটা উদাহরণ হতে পারে এখানে মনের শরীরকে প্রভাবিত করে, মনের শরীর, মানে এখানে মেন্টাল যে হেলথ, এখানে যে মেন্টাল যে বডি বা মেন্টাল যে হেলথ, সেইটার কথা বলেছে। আশা করে বোঝাতে পারলাম বিষয়টা, প্লেসবোটা। নেক্সটে আসবো, শিক্ষার মূল লক্ষ্য শুধু শিক্ষাদানই নয়, বিকাশ করা। কে এভাবে শিক্ষার মূল লক্ষ্যের কথা বলেছিলেন? এখানে ইনভার্টেড কমা ধরো, ঠিক আছে, এটা মিস হয়ে গেছে ইনভার্টেড দিতে। তো শিক্ষার মূল লক্ষ্য শুধু শিক্ষাদান নয়, শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে বিকাশ করা। কে বলেছেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে পেস্তাল সি বা পেস্তাল জি। ওকে, তারপরে আসি, শিক্ষার প্রধান লক্ষ্য হলো ব্যক্তির নিজের বিকাশ সাধন করা। ব্যক্তির নিজের বিকাশ সাধন মানে যাকে আমি পড়াচ্ছি তার যেন বিকাশটা হয়, যাকে আমি শেখাচ্ছি তার যেন বিকাশটা হয়। এইটা কে বলেছেন? এইটা বলেছেন অপশন নাম্বার সি, রুশো। রুশোকে আমরা কি নামে চিনি? শিশু কেন্দ্রিক শিক্ষার জনক, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক, ঠিক আছে। এরপরে আসবো কিন্ডার গার্ডেন। আমরা তো দেখি আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কিন্ডার গার্ডেন স্কুল এখন তৈরি হচ্ছে, মানে যারা একেবারে প্রি প্রাইমারি যেটা সেকশন রয়েছে, প্রি প্রাইমারি সেকশন, ঠিক আছে, প্রাক প্রাথমিক পর্যায়, মানে প্রাক প্রাথমিক, প্রি প্রাইমারি মানে কি, প্রাক প্রাথমিক, সেই প্রাক প্রাথমিক পর্যায়ে যে বাচ্চাগুলোকে প্লে স্কুল অ্যাকচুয়ালি, ঠিক আছে, ক্রেশ ও প্লে স্কুল, আমি আর বাকিগুলো লিখছি না, উচ্চারণ করে দিলাম। এই কিন্ডার গার্ডেন, এটার প্রতিষ্ঠাতা কে বা প্রতিষ্ঠা কে করেছেন? পেস্তাল যে ফ্রয়েবেল মন্তেশ্বরী নাকি নান? সঠিক উত্তর ফ্রয়েবেল। ঠিক আছে, কি বলেছেন যে শিশুরা বাগানের ফুলের মতন। শৈশবকালে অন্যতম বৈশিষ্ট্য হলো ড্যাশ। শিশু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করে, শিশুর মনোগত চিন্তার শুরু হয়, বন্ধুদের প্রতি গভীর অনুরাগ তৈরি হয়, নিজের চারপাশের পৃথিবী বলে ভাবতে শুরু করে। অন্যতম বৈশিষ্ট্য কি শৈশবকালের? সঠিক উত্তর প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা, অপশন নাম্বার এ। এখানে শৈশবকাল বলেছে, ঠিক আছে, চাইল্ডহুড, ইনফ্যান্সি কিন্তু বলেনি। ইনফ্যান্সি এজে কিন্তু চারিপাশটাকে নিজের পৃথিবী বলতে শুরু করে, বাট যখন ও চাইল্ড হয়ে গেছে, চাইল্ডহুডে, তখন কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করে। তো দুটোর পার্থক্যটা বুঝে নিতে হবে। প্রশিক্ষণ এবং শিক্ষাকে কিসের দ্বারা বিবেচনা করা যায়? ট্রেনিং অ্যান্ড টিচিং। প্রাকৃতিক সামাজিকীকরণ, পরিকল্পিত সামাজিকীকরণ, সকারাত্মক। দেখ সকারাত্মক মানে হচ্ছে এটাকে আমরা বলতে পারি যে পজিটিভ বা অ্যাফার্মেটিভ, ঠিক আছে, পজিটিভ বা অ্যাফার্মেটিভ। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে পরিকল্পিত, মানে একটা পরিকল্পনা করে একটা সিলেবাস বানানো, একটা পরিকল্পনা করে একটা সিস্টেম বানানো, এইভাবে। শিশুর মধ্যে আলোচনা, শাসন, নেতৃত্ব, সহযোগিতা ও আপোষ প্রভৃতির মতো
জটিল কৌশল সৃষ্টির কারণ হলো ড্যাশ, সময়সীমার প্রভাব, শিক্ষার প্রভাব, বাবা মায়ের প্রভাব নাকি সাংস্কৃতিক প্রভাব। শিশুর মধ্যে আলোচনা, শাসন, নেতৃত্ব, সহযোগিতা ও আপোষ। সঠিক উত্তর সমবয়সীর প্রভাব, মানে পিয়ার গ্রুপিং। আমাদের অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমাদের সহপাঠীরা আমাদেরকে সেই সময় দিয়ে দিয়েছিল যখন আমরা টিনেজে ছিলাম, তাই না? বাড়ি থেকে যেগুলো করতে না করতো, মানা করতো, সেগুলোর দিকে বেশি আমাদের ঝোঁক থাকতো। মানে একটা কথা আছে না, যে জিনিসে বেশি মানা সেই জিনিসে দাওয়া হানা। তো এইরকম হচ্ছে ব্যাপার। এবং আজকে সেটা আমরা শেষ প্রশ্নে আসবো, এবং তারপর তোমাদের হোমওয়ার্ক রয়েছে। এবং তার আগেও তোমাদের জানিয়ে রাখি, আমাদের কিন্তু আপার প্রাইমারির বুস্টার ব্যাচ শুরু হয়েছে। বুস্টার ব্যাচের অ্যাডমিশন গতকাল থেকে শুরু হয়েছে। বুস্টার ব্যাচ আপার প্রাইমারি, এবং তোমাদের জন্য প্রথম 100টা সিট কিন্তু অফারে বুকিং চলছে। প্রথম 100 সিট, তার জন্য তোমাদের কি করতে হবে, আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেখানে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236, এই নম্বরে তোমাদেরকে আমাদের কুপন কোড RGM100 লিখে হোয়াটসঅ্যাপ করবে। তোমরা কিন্তু এই 100 সিটের মধ্যে যে সিটটা যে কটা ফাঁকা রয়েছে সেখানে তোমরা কিন্তু জায়গাটা পেয়ে যাবে। ক্লাস শুরু হতে চলেছে 15th ডিসেম্বর থেকে, এবং ক্লাস চলবে মার্চ 2026 পরীক্ষা পর্যন্ত, ঠিক আছে? তো যারা যারা আপার প্রাইমারি সিরিয়াসলি প্রিপারেশন নিতে চাইছে অবশ্যই যোগাযোগ করবে। এখানে কিন্তু আমাদের ব্যাচে শুধু এমসিকিউ প্র্যাকটিস নয়, আমাদের এখানে টপিক ওয়াইজ ডিটেলসে ক্লাস, সেগুলোর নোটস, পিডিএফ নোটস এবং সমস্ত কিছু সাবজেক্ট ওয়াইজ কিন্তু পড়ানো হচ্ছে। এবং 15 তারিখ থেকে আমাদের এখানে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। অবশ্যই অফারটা নিয়ে তোমরা আমাদের RGM100 লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, করে নিয়ে তোমরা কিন্তু নিজেদের সিটটা বুক করে নেবে, ঠিক আছে? তো আমরা লাস্ট কোয়েশ্চেন, বিনে সাইমনের পরীক্ষা হলো এক ধরনের কি পরীক্ষা? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে বুদ্ধিমত্তার পরীক্ষা। বুদ্ধিমত্তা মানে কি? আইকিউ। তোমাদের আজকের হোমওয়ার্ক এই আইকিউ থেকেই। আইকিউ এর ফুল ফর্ম কি নিচে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এবং এই ব্যাচ সংক্রান্ত সমস্ত ডিটেলস তোমরা কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন, stay connected with RGM Education YouTube channel. Thank you very much.